আমার আপু শ্যামা দেখতে অপূর্ব সুন্দরী, তার হরিণের মতো চোখ, বনুলতার মতো লম্বা চুল আর মায়াবী হাসি যেন সবাইকে মুগ্ধ করে। ছোটবেলা থেকেই আমি বড় আপুকে অনেক সম্মান করতাম। বড় আপু আমাকে অনেক স্নেহ করত। কিন্তু বন্ধুরা, একদিন বাবা মা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। অনেক বেশি রাত হয়ে যাওয়ায় বাবা মা আর নানু বাড়ি থেকে আসতে পারিনি। আর এদিকে আপু একা একা থাকতে ভয় পেত। তারপর যা হলো বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। হ্যালো বন্ধুরা, আমার নাম দুলাল। আমি বাংলাদেশের একজন ছেলে। সম্প্রতি আমি একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি। আজকে আমি তোমাদের একটি গল্প শোনাব, যেটি আমার বড় আপু শ্যামাকে নিয়ে। আমার আপু আমার জীবনে একটি বিশেষ স্থান জুড়ে আছেন। ছোটবেলা থেকে আমরা দুই ভাই বোন একসঙ্গে অনেক দুষ্টুমি করেছি, হাসি আনন্দে দিন কাটিয়েছি। কিন্তু এখন আপুর আচরণে কিছু একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। আমার আপু শ্যামা দেখতে অপূর্ব সুন্দরী, তার হরিণীর মতো চোখ, বনুলতার মতো লম্বা চুল আর মায়াবী হাসি যেন সবাইকে মুগ্ধ করে। আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক যেন আমরা একে অপরের ছায়া। ছোটবেলায় আমরা একসঙ্গে গাছে চড়তাম, লুকোচুরি খেলতাম আর মা বাবার সঙ্গে গল্প করে রাত কাটাতাম। আমাদের এই বন্ধন দেখে মা বাবা সব সময় খুশি হতেন। কিন্তু এখন আপুর দিকে তাকালে আমার মনে একটা অস্বস্তি কাজ করে। তার চোখে কিছু একটা লুকোনো আছে যা আমি বুঝতে পারছি না। একদিন সন্ধ্যায় আমি বাড়ির ছাদে বসে বই পড়ছিলাম। আপু এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি হঠাৎ বললেন, দুলাল, তুই কি কখনো ভেবেছিস জীবনে কি করতে চাস? আমি অবাক হয়ে বললাম, আপু হঠাৎ এ প্রশ্ন কেন? আমি তো চাকরি খুঁজছি। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে কিছু একটা অস্বাভাবিক লাগল। তিনি বললেন, জীবন অনেক বড় দুলাল, কখনো কখনো আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয় যা অন্যরা বুঝবে না। আমি কিছু বলতে যাব, কিন্তু তিনি তাড়াতাড়ি নিচে চলে গেলেন। পরের দিন সকালে আপু আমার জন্য নাস্তা বানিয়ে আনলেন। এটা তার জন্য নতুন কিছু না, কিন্তু তার হাতে একটা অদ্ভুত কাঁপুনি ছিল। আমি বললাম, আপু তুমি ঠিক আছো তো? তিনি দ্রুত বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তুই খা। কিন্তু তার চোখ এড়িয়ে যাওয়া আমার নজরে পড়ল। আমার মনে হলো তিনি কিছু বলতে চান কিন্তু পারছেন না। আমি ভাবলাম, আপু কি কোনো সমস্যায় পড়েছেন নাকি আমার থেকে কিছু লুক হচ্ছেন। একদিন রাতে আমি আপু রুম এর সামনে দিয়ে যাচ্ছিলাম। দরজা একটু ফাঁক ছিল, ভিতর থেকে আপুর ফোনে কথা বলার আওয়াজ পেলাম। তিনি বলছিলেন, না, আমি এখনো বলতে পারিনি, আমার ভয় করছে। আমি দাঁড়িয়ে পড়লাম। কার সঙ্গে কথা বলছেন, কি বলতে পারেননি? আমার মনে একটা অজানা ভয় জন্ম নিল। আমি দরজার কাছে আর একটু এগিয়ে গেলাম, কিন্তু তখনই আপু ফোন কেটে দিলেন। আমি দ্রুত নিজের রুমে ফিরে গেলাম। পরদিন আপু আমাকে একটা ছবি দেখালেন, একটি মেয়ের ছবি। তিনি হেসে বললেন, দুলাল, এই মেয়েটি কেমন? আমি লজ্জা পেয়ে বললাম, আপু তুমি এসো কি শুরু করলে? তিনি হাসতে হাসতে বললেন, এটা আমার এক বান্ধবীর ছোট বোন। তোর জন্য পছন্দ হলে আমি কথা বলতে পারি। আমি লজ্জায় কি বলব বুঝতে পারলাম না, কিন্তু আপুর হাসির পেছনে কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হলো। তিনি কি আমাকে বিভ্রান্ত করতে চাইছেন? আমার মনে সন্দেহ আরও গাঢ় হল। আপু আমার সঙ্গে এমন রহস্যময় আচরণ কেন করছেন? তিনি কি আমার জীবনে কিছু পরিবর্তন আনতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি ঠিক করলাম আমি আপুরে আচরণের পেছনের কারণ খুঁজে বের করব। আমি লক্ষ্য করলাম আপু প্রায় রাতে ফোনে কারোর সঙ্গে কথা বলেন, কিন্তু কার সঙ্গে, এই প্রশ্ন আমাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। সেই রাতে আমি আপুর রুম এর কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি আবার ফোনে কথা বলছিলেন। আমি শুনলাম তিনি বলছেন, আমি জানি এটা ঠিক হবে, কিন্তু আমার ভয় করছে। দুলাল যদি না বোঝে। আমার নাম শুনে আমার বুক ধক করে উঠল। আপু আমাকে নিয়ে কি ভাবছেন? আমি আর দাঁড়ালাম না, নিজের রুমে ফিরে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম এল না। আপু এই রহস্য আমাকে আরও বিভ্রান্ত করল। আমি ঠিক করলাম আমি এর শেষ দেখব। আপু রহস্যময় আচরণ আমার মনে একটা ঝড় তুলে দিয়েছিল। প্রতিদিন রাতে তার ফোনে কথা বলা, আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানো, আর হঠাৎ হঠাৎ প্রশ্ন করা আমাকে বিভ্রান্ত করছিল। আমি ঠিক করলাম এই রহস্যের জট আমাকে খুলতেই হবে। পরদিন সকালে আমি আপুর সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আপু সকাল থেকেই ব্যস্ত ছিলেন, কখনো ফোনে কখনো বাইরে যাওয়ার তোড়জোড় করছেন। আমার মনে হলো তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে যাচ্ছেন। বিকেলে আমি আপুকে বাড়ির উঠোনে দেখলাম। তিনি একটা ফুলের গাছের পাতা ছিঁড়ছিলেন। মনে হচ্ছিল যেন গভীর চিন্তায় ডুবে আছেন। আমি কাছে গিয়ে বললাম, আপু তুমি কি আমার সঙ্গে কিছু শেয়ার করতে চাও?
আপু চমকে উঠলেন। তারপর হেসে বললেন, দুলাল তুই এত গোয়েন্দাগিরি কবে থেকে শুরু করলি? তার এই হাসি আমাকে আরও সন্দেহজনক মনে হল। আমি বললাম, আপু তুমি কিছু লুকোচ্ছ, আমি তোমার ভাই। আমাকে বলতে পারো। কিন্তু আপু কিছু না বলে শুধু হাসলেন আর চলে গেলেন। সন্ধ্যায় আমি বাড়ির পেছনের বাগানে গিয়ে বসলাম। আপু হঠাৎ এসে আমার পাশে বসলেন। তিনি একটা পুরনো ছবির অ্যালবাম নিয়ে এসেছিলেন। আমাদের ছোটবেলার ছবি দেখিয়ে বললেন, দুলাল মনে আছে আমরা কিভাবে বাগানে খেলতাম? আমি হাসলাম, কিন্তু আমার মন অন্যদিকে। আমি বললাম, আপু তুমি এভাবে কথা ঘুরিয়ে ফেলছ কেন? তুমি কি কোনো সমস্যায় আছো? আপু চুপ করে রইলেন। তারপর বললেন, কিছু বিষয় আছে যা বলার সময় এখনো আসেনি। তারই কথা আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল। রাতে খাওয়ার টেবিলে আপু আমার দিকে বারবার তাকাচ্ছিলেন। মা বাবা যখন তাদের নিজেদের কথায় ব্যস্ত ছিলেন, আপু আমাকে ইশারায় তার রুম এ ডাকলেন। আমি গেলাম। ভাবলাম এবার হয়তো তিনি কিছু বলবেন, কিন্তু আপু শুধু একটা বই আমার হাতে দিয়ে বললেন, এটা পড়ে দেখ, তোর পছন্দ হবে। বইটার নাম ছিল গোপন জীবনের গল্প। আমি অবাক হয়ে বললাম, আপু তুমি কি আমাকে কিছু বোঝাতে চাইছ? তিনি হেসে বললেন, দুলাল তুই বেশি ভাবিস, শুধু পর। বইটা হাতে নিয়ে আমি আমার রুম এ ফিরলাম। রাতে বইটার পাতা উল্টাতে উল্টাতে আমার মনে হলো আপু আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু সরাসরি বলতে পারছেন না। বইটার গল্পগুলো ছিল মানুষের জীবনের গোপন সিদ্ধান্ত নিয়ে। আমার মনে হলো আপুকে আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন। আমি ঠিক করলাম পরদিন আপুর সঙ্গে আরও খোলাখুলি কথা বলবো। কিন্তু আমার মনে একটা ভয়ও কাজ করছিল। আপুরই রহস্যের পেছনে কি আছে? পরের দিন সকালে আমি আপুকে খুঁজলাম, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। মা বললেন, আপু তার বান্ধবীর বাড়িতে গেছেন। আমার মনে হলো এটা আর একটা অজুহাত। আমি আপু ফোনের দিকে নজর রাখার সিদ্ধান্ত নিলাম। বিকেলে আপু ফিরলেন, কিন্তু তার মুখে একটা অদ্ভুত উদ্বেগ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপু তুমি কোথায় ছিলে? তিনি হেসে বললেন, কেন তুই এখন আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছিস? আমি হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার সন্দেহ আরও বাড়ল। সেই রাতে আমি আপুর ফোনটা হাতে পেলাম। তিনি বাথরুমে গিয়েছিলেন আর ফোনটা টেবিলে রেখে গিয়েছিলেন। আমি জানি এটা ঠিক না, কিন্তু আমার কৌতূহল আমাকে থামতে দিল না। আমি ফোনটা খুলে দেখলাম একটা মেসেজ এসছে। মেসেজটা ছিল সায়ন্ত নামের কারো কাছ থেকে। লেখা ছিল, আমি অপেক্ষা করছি, তুমি কবে বলবে? আমার মাথা ঘুরে গেল। সায়ন্তকে আপু কাকে কি বলতে চান? আমি দ্রুত ফোনটা রেখে দিলাম, কিন্তু আমার মনের ঝড় থামল না। আমি রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, আপুর এই গোপনীয়তার পেছনে কি আছে? সায়ন্তকে আপু কি আমার থেকে কিছু লোক হচ্ছেন যা আমার জীবন কেউ বদলে দিতে পারে? আমার মনে হলো আমি যতই আপুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ততই তিনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন। আমি ঠিক করলাম আমি এই সায়ন্তের পরিচয় জানব, আর আপুর এই রহস্যের পেছনের শর্ত উদ্ঘাটন করব। সায়ন্ত নামটা আমার মাকে ঘুরপাক খাচ্ছিল। আপুর ফোন এ দেখা সেই মেসেজ আমাকে রাতে ঘুমোতে দেয়নি। আমি ভাবছিলাম, এই সায়ন্তকে আপু কেন তার সঙ্গে এত গোপনে কথা বলছেন? আমার মনে হলো আমি যদি এই রহস্য না খুলি, তাহলে আমার মনে শান্তি আর থাকবে না। আমি ঠিক করলাম আপুর আচরণের পেছনে কারণ জানতেই হবে। কিন্তু সরাসরি জিজ্ঞাসা করলে আপু আবার কথা ঘুরিয়ে ফেলবেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আর একটু গভীরে গিয়ে খোঁজ করব। সকালে আপু বাড়িতে ছিলেন না। মা বললেন তিনি বাজারে গেছেন। আমি ভাবলাম এটা একটা সুযোগ। আমি আপুর রুম এ গেলাম। জানি এটা ঠিক না, কিন্তু আমার মনের অস্থিরতা আমাকে থামতে দিচ্ছিল না। আপু টিভি একটা ডায়েরি পড়েছিল। আমি সেটা খুললাম। প্রথম কয়েক পাতায় আমাদের ছোটবেলার কিছু স্মৃতি লেখা ছিল। আমি পড়তে পড়তে হাসছিলাম, কিন্তু হঠাৎ একটা পাতায় সায়ন্ত নামটা চোখে পড়ল। লেখা ছিল, সায়ন্ত আমাকে বুঝিয়েছে ভালোবাসা সব সীমানা পেরিয়ে যায়। কিন্তু আমি কিভাবে বলবো? আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। আমি ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। আপু কি কাউকে ভালোবাসেন? কিন্তু তিনি আমার থেকে এটা লুকোচ্ছেন কেন? আমি রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনের ঝরা আরও তীব্র হল। দুপুরে আপু ফিরলেন। তিনি আমাকে দেখে হাসলেন, কিন্তু আমি তার চোখে একটা উদ্বেগ দেখতে পেলাম। আমি বললাম, আপু তুমি এত ব্যস্ত কেন আজকাল? তিনি হেসে বললেন, দুলাল তুই এত প্রশ্ন করিস কেন? আমি তো রাপু, আমার কাজ থাকতে পারে। তার এই উত্তর আমাকে আরও বিভ্রান্ত করল। বিকেলে আমি বাড়ির ছাদে গিয়ে বসলাম। আপু এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, দুলাল তুই কি কখনো ভেবেছিস জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা বলতে গেলে গলা শুকিয়ে যায়? আমি অবাক হয়ে বললাম, আপু তুমি কি বলতে চাইছ? তিনি একটু থামলেন। তারপর বললেন, কিছু সত্য আছে যা বলতে সময় লাগে,
তুই আমার উপর ভরসা রাখিস, ঠিক আছে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে সন্দেহ আরও গাঢ় হলো। সেই রাতে আমি আবার আপুর ফোনের কথা ভাবছিলাম। আমি ঠিক করলাম সায়ন্তের পরিচয় জানতে হবে। আমি আপু ফোনটা আবার হাতে পেলাম। এবার আরও একটা মেসেজ দেখলাম। লেখা ছিল, শ্যামা তুমি দুলালকে বলে ফেলো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার মাথা ঘুরে গেল। সায়ন্ত আমার কথা জানে, আপু আমাকে কি বলতে চান? আমি ফোনটা রেখে দিয়ে চুপচাপ রুমে ফিরলাম। আমার মনে হলো এই রহস্য আমাকে পাগল করে দেবে। পরের দিন আমি আপুকে সরাসরি জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিলাম। খাওয়ার সময় আমি বললাম আপু সায়ন্তকে। আপু চমকে উঠলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত বললেন, তুই সায়ন্তর নাম কোথায় পেলি? আমি বললাম, আপু আমি জানি তুমি কিছু লুকোচ্ছ, আমাকে বলো। আপু চুপ করে রইলেন। তারপর বললেন, দোলান এখনও সময় হয়নি, আমি বলবো। কিন্তু এখন নয়। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল, যেন তিনি আমাকে কিছু বোঝাতে চাইছেন। আমি বাড়ির বাইরে গিয়ে একা হাঁটতে লাগলাম। আমার মনে হলো আপু কিছু একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমাকে বলতে ভয় পাচ্ছেন। আমি ভাবলাম সায়ন্ত কি আপু জীবনে কেউ বিশেষ, কিন্তু তিনি আমার থেকে এটা লুকোচ্ছেন কেন? আমার মনে হলো আমি যদি সায়ন্তের সঙ্গে দেখা করতে পারি তাহলে হয়তো কিছু জানতে পারব। আমি ঠিক করলাম আপুর ফোনের মেসেজগুলো আর একটু খোঁজ করব। সেই রাতে আপু আমাকে তার রুম এ ডাকলেন। তিনি বললেন, দুলাল তুই আমার উপর ভরসা রাখ, আমি যা করছি সেটা আমাদের সবার ভালোর জন্য। আমি বললাম, আপু তুমি আমাকে বলো না কেন? আমি তো তোমার ভাই। আপু হাসলেন, কিন্তু সেই হাসিতে কিছু একটা লুকিয়েছিল। তিনি বললেন, তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনের রহস্য আরও জটিল হয়ে গেল। আপুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। সব ঠিক হয়ে যাবে বলে তিনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। সায়ন্ত নামে সেই ব্যক্তিকে আপু কেন আমার কাছে তার পরিচয় লুকোচ্ছেন? আমার মনে হলো আমি যদি সায়ন্তর সঙ্গে কথা বলতে পারি তাহলে হয়তো এই রহস্যের কিছু উত্তর পাব। কিন্তু কিভাবে তাকে খুঁজে বের করব? আমি ঠিক করলাম আপুর ফোনের মেসেজগুলো আর একটু দেখব। পরদিন সকালে আপু বাড়িতে ছিলেন। তিনি রান্নাঘরে মায়ের সঙ্গে কথা বলছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি বারবার ফোন চেক